একটা হলো 200 কিলো, এই যে এখানে লেখা আছে, একটার মধ্যে 200 কিলো, একটা হলো 300 কিলো। এই দুইটার মধ্যে থেকে দেখি আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলে যদি দাম টাম ঠিক হয় তাহলে হয়তো একটা বাইক আমার নেওয়ার ইচ্ছা আছে। পানি ব্যাপারটা হচ্ছে যতটুকু শান্তির ততটুকু অশান্তিরও। বলে পানির অপর নাম জীবন, অ্যান্ড যখন পানি এরকম হয়ে যায় তখন পানির অপর নাম অনেকের জন্য মরণও হয়ে যায়। ছোট্ট একটা নদী মাঝখানে থাকে নর্মালি, ছোট্ট এই খামটা মেগুলার এই পাশে, খামটা নদীর পাড়েই, যদিও নদীর সীমানা ওই পর্যন্ত অ্যান্ড ওই পাশে অনেক দূর পর্যন্ত, বাট ছোট্টই নদীটা মোটামুটি। অ্যান্ড এদিকে ভরতে ভরতে জিনিসটা যে কোন পর্যন্ত যায় পৌঁছাইছে, একদম ওই কর্নার পর্যন্ত যায় পৌঁছাইছে। অ্যান্ড সম্ভবত আমার এক সাবস্ক্রাইবার ভাই ছিল, ফ্যামিলি সহ একবার দাঁড়াইলো, বাট তারপরে আর দাঁড়াইলো না। যাক, ব্যাপার না। তবে এই যে বন্যার যে অবস্থাটা, আসলে যার ঘরে পানি না উঠছে সে এইটার ভয়াবহতা তার কখনোই বুঝতে পারবে না। যার ঘর ভেঙে না গেছে নদীতে জোয়ার আসার পর, সে ছাড়া অন্য কেউ কখনো বুঝবে না তার কষ্টটা। অনেক সময় আমরা দেখি অনেক বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে যায়, অ্যান্ড আমরা বলি আয় হায় কি হইলো, কিন্তু আসলে যার যায় সে বুঝে যে তার ব্যাপারটা কি হয়ে গেছে। আজকে চিন্তা করেন, ভূমিকম্পে যদি আপনার বিল্ডিংটা ভেঙে যায়, আপনি যে বাসায় থাকেন সবকিছু যদি নষ্ট হয়ে যায়, তাহলে শুধুমাত্র আপনিই বুঝবেন যে আপনার সাথে কি হয়েছে বা আপনার সাথে কি ঘটে গেছে, যতটুকুই আমাদের কাছে থাকে। আমি সত্যি কথা কি, আজকে এই জিনিসটা বেশি ফিল করতে পারতেছি, কারণ আমি আমার ওয়ালেটটা যদি বের করে দেখাই, মানি ব্যাগটা, এখানে কিছু ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, অ্যান্ড এখানে 2টা টাকা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। নর্মালি অনেক সময় কার্ড আছে, কিছু কার্ড আছে। নর্মালি আমরা অনেক সময় অনেক জায়গায় দাঁড়াই, টুকটাক কিছু খাইতে ইচ্ছে হলে কিনা খাই। আমার একটু আগে পানি কিনে খাইতে ইচ্ছে হয়েছিল, যে একটা বোতল কিনি, একটু বোতল কিনে পানি কিনে খাই। কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমার কাছে তো টাকা নাই, 2 টাকা দিয়ে তো আমাকে 1 বোতল পানি দিবে না কেউ। 1 বোতল পানিও এখন মনে হয় 20 টাকা। তো এই অবস্থা। বা অন্য কিছু যদি একটু চাও যদি খাইতে ইচ্ছে হইতো, সেটাও কিন্তু আমি খাইতে পারতাম না। কারণ হচ্ছে কি ব্যাপার, স্টার্ট হয় না কেন? এটা কি এদিকে দিয়ে স্টার্ট হয় না এদিকে দিয়ে? ও আচ্ছা, স্ট্যান্ড নামানো, এই জন্য স্টার্ট হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো টাকাটা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা ছাড়া আসলে বলতে গেলে আমরা মোটামুটি অচল। অ্যান্ড এই যে পানিতে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদের টাকা পয়সা, থাকার জায়গা, ঘুমের জায়গা, খাওয়া দাওয়া সব কিছুই চলে গেছে, সব কিছুই ভেঙে গেছে, সব কিছুই নষ্ট হয়ে গেছে। তাই আপনাদের আমার যার আশপাশে এই ধরনের যারা বিপদে পড়া মানুষ আছে, তাদেরকে চেষ্টা করি একটু সহযোগিতা করার, প্লিজ। মানে আমি আমার সাধ্যমতো করব, এবং আমি বলবো আপনারাও আপনাদের সাধ্যমতো করেন। কারণ অসহায়ত্ব, একটা মানুষ ধরেন তার সব কিছু গুছানো, তার বাড়ি ঘর বিছানা টাকা পয়সা, আগামী 5-7 দিনের খাবারও হয়তো ফ্রিজে, যখন ওই সব কিছু ডুবে যাবে তখন তার না কিছুই থাকবে না। আজকে 2টা টাকা নিয়ে বের হয়ে আমি এই জিনিসটা কিছুটা উপলব্ধি করতে পারতেছি। আজকেই প্রথম না যে আমি 2 টাকা নিয়ে এরকম বের হয়েছি। আমার একটা 2 টাকার ঈদও ছিল। আমি একদিন ঈদের দিন এরকম 2 টাকা পকেটে নিয়ে বের হয়ে একটা ভিডিও করছিলাম ওই দিন, যে 2 টাকার ঈদ আমার, জাস্ট রাইড করছি, ঘুরছি, এছাড়া আর তেমন কিছু আমি কি করব বলেন। প্রত্যেকটা ক্ষেত্রে টাকার দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার কি দরকার জানেন? আপনার আমার সামাজিক মর্যাদা রক্ষার্থে যেই জিনিসগুলা দরকার, ওই জিনিসগুলা যে আছে এটা বোঝানো দরকার পড়ে। একটা ভালো চাকরি, একটা ভালো ঘর, একটা ভালো জামা কাপড় ছাড়া এই দুনিয়ায় ভাই কেউ দাম দিতে চায় না, একদমই দাম দিতে চায় না। তো যাদের আসলে যায় তারাই বুঝে। যে ব্যাপারগুলো খুব খারাপ লাগতেছে কয়দিন ধরেই। আসলে আমার তো আশপাশে, আমি যেহেতু ঢাকা শহরের মাঝামাঝি থাকি, মানে এইদিকে ওইরকম বন্যার ব্যাপারটা ফিল করা যায় না। দেখেন এইখান থেকেও নদী কিন্তু এখনো পর্যন্ত অনেক নিচে। এখনো পর্যন্ত যদি এখানে পানি উঠতে হয়, যদিও এটা বেড়িবাঁধ, এই পাশ আর এই পাশের মধ্যে ডিস্টেন্স কমই, এই বেড়িবাঁধটার কারণে আসলে শহরটা বেঁচে থাকে আমাদের। কারণ নদীর পানি যতই বাড়ুক এই বাঁধ অতিক্রম করে এই পারে আসতে পারে না। আর যদি এই বাঁধ অতিক্রম করে ফেলে, দেখেন এই বাঁধ থেকে অলমোস্ট 20 ফিট নিচে এখনো আছে। অ্যান্ড ওই পাশের পানি আর এই পাশের পার কিন্তু সমান। তার মানে এই বাঁধটা যদি ভেঙে যায় বা না থাকে, তাহলে এই পাশে পানি চলে আসবে। আর যদি এটার উপরে দিয়ে আসে, তাহলে বুঝেন যে ঢাকা শহর ডুবে গেছে। এই হলো অবস্থা। যাক, এই বন্যা এবং এগুলা নিয়ে আর কথা না বলি, লাস্টে একটা কথাই বলবো, চেষ্টা করব আমরা সবাইকে একটু হেল্প করার জন্য। আসলে অনেক সময় দেখা যায় যে আপনার একটা ছোট্ট হেল্প অনেকের জন্য একটা অনেক বড়, মানে এটার একটা কি বলে, কিক হয়ে দাঁড়ায়। সে হয়তো ওই গ্যাপটা পেয়ে জীবনে কিছু করে দেখানোর সুযোগ পায়। আমি আমার লাইফে পাইছি ভাই এরকম। আমি যদি না পাইতাম তাহলে বলতাম না। যেমন আমি আমার লাইফে আমার ক্যারিয়ারটা একটু অদ্ভুত। আমি যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন আমি ড্রামস শেখা শুরু করি এবং ব্যান্ডের সব কিছু শিখি, এবং আমি ব্যান্ডে গান টান করে অনেক কমার্শিয়াল শো করছি এক সময়।
এরপরে আমি মিউজিকের সাথে ডিজে নিয়ে কাজ করছি, অনেক আগের কথা। তারপরে হচ্ছে আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করছি, এবং প্রত্যেকটা সেক্টরে কেউ না কেউ একটা কিক ছিল, কেউ না কেউ আমাকে হয়তো ধরে শিখাইছে। যেমন ব্যান্ডের সময় কার্নিন ভাই ছিল, কার্নিন ভাই হচ্ছে আমাকে এগুলা কোত্থেকে শিখবো কি এই ব্যাপারটা প্রথমে হেল্প করছে, তারপরে আস্তে ধীরে আমি বুঝে নিছি ব্যাপারগুলা। এরপরে যখন ডিজে করতাম, আমার এক ফ্রেন্ড ছিল, যদিও আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সে এখন জীবিত নাই, ইসরাফিল, অ্যান্ড ও আমাকে অনেক হেল্প করছে। এছাড়া অনেক ভাই ব্রাদারই হেল্প করছে, তবে ইসরাফিলের হেল্পটা ছিল একদম অনেক কাছে থেকে। একটা শো করতে গিয়ে মারা গেছিলো, সবাই দোয়া করবেন ওর জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যখন ফটোগ্রাফি করি, ফটোগ্রাফিতে আমাকে অনেকেই হেল্প করছে। অমিয় ভাই ছিল, যে কোনো ব্যাপারে দরকার হলে কাফরুলের অমিয় ভাইয়ের কাছ থেকে আমি যে কোনো পরামর্শ নিতাম। অ্যান্ড তারপরে যখন আমি ভ্লগ করব ঠিক করি, তখন লাবিব ইত্তিহাদুল ভাইয়ের সাথে আমার কোনো না কোনোভাবে পরিচয়। অ্যান্ড এই লোকটা আমাকে অনেক হেল্প করে। উনি তখন বাংলাদেশের মানে টপ 10-এর মধ্যে ট্রাভেল ব্লগার, টপ 10 না, টপ 5, টপ 3 আমি বলবো, টপ 3-র মধ্যে উনি একজন ছিল। এবং আমার দেখা আসলে উনি মোস্ট টপ, উনি একদম নাম্বার 1 তখনকার ট্রাভেল ব্লগার। অ্যান্ড লাবিব ভাই আমাকে অনেক হেল্প করে। ওই টাইমে আসলে নতুনদেরকে হেল্প করার মতো অবস্থা ওনার থাকার কথা না, কারণ অনেক ইনবক্স আসে, অনেকে ওনার কাছে হেল্প চায়, অ্যান্ড হেল্প আমি পাইছি। আমি জানি যে আসলে অল্প হেল্প মানুষকে অনেক সময় অনেক দূরে নিয়ে যেতে পারে। অ্যান্ড এই যে বাইকটা যে মাঝে মধ্যে রিভিউ করি, আমাকে এই রিভিউর হেল্পটা কিন্তু নেক্সট গিয়ারের মিজু ভাই করছে। ভাই উনি আমাকে একদিন বলছিল, রানা ভাই বাইকটা চালায় আপনার যেরকম ফিল হয় ওই ব্যাপারটাই আপনার শেয়ার করেন, তাহলেই তো আপনার রিভিউ হবে। তো ওনার কথা শুনে আমি ওনার বাইকটাই রিভিউ করছিলাম, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। এনে হলো অবস্থা। ওখান থেকে এই বাইক রিভিউটা শিখি আস্তে আস্তে। তারপরে তো শেখার শেষ নাই, অন্যান্যদের রিভিউ দেখে, এবং এই তো। আচ্ছা, এই ব্যাপারে আর একটু কথা বলি। শেখার শেষ নাই কেন বললাম? আপনি ধরেন একটা বাইক রিভিউ করবেন, ধরেন এই MT-15-এর 10টা রিভিউ দেখেন, 10টা বাইকারের রিভিউ দেখেন, দেখবেন যে 10 ধরনের নতুন 10টা জিনিস জানতে পারবেন। এরপরে তো অবশ্যই আপনি এই বাইকটা কিছুদিন চালাবেন এটা রিভিউ করার জন্য, অ্যান্ড চালানোর পরে দেখবেন যে এই বাইকটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। কারণ যখন 10টা ভ্লগারের ভিডিও দেখবেন, 10টা রিভিউ দেখবেন, তখন ওই ব্যাপারগুলো আপনার মাথায় নক করতে থাকবে যে ও না এই বলছিল, ও না সেই বলছিল, দেখি তো আসলে ওরকম কিনা। এইভাবে যাক, আসলে যেহেতু মোটো ভ্লগার, মোটো নিয়ে বিভিন্ন রকম কাহিনী মাথায় চলেই আসে, অ্যান্ড মোটোর ব্যাপারই শেয়ার করা হয় বেশি, এ হলো ব্যাপার। অ্যান্ড আজকে আমি এই রোডে কেন, আজকে মূলত বন্যার পানি দেখতেই বের হয়েছিলাম, এখানে পানি টানি দেখলাম। অ্যান্ড ভাই আমার ভয় লাগছে পানি দেখে। আমি চাইছিলাম যে আপনাদের সাথে একটু বন্যা শেয়ার করব, কিন্তু বন্যার পানি বা স্রোতের পানি যে ভয়ঙ্কর, এবং ওই যে যেটা বললাম না যে রিভিউ দেখে রিভিউ শেখা, ওরকম আসলে টেলিভিশনে বা বিভিন্ন নিউজে যে দেখছি বন্যার অবস্থা, ওই সমস্ত ভিডিও টিডিও দেখে এখন এই বিরুলিয়া ব্রিজের উপরে থেকে যে পানির নড়াচড়া, ওইটা দেখে আমার ওইগুলা বারে বারে মনে পড়ে যেতেছিল। অ্যান্ড ওইগুলা ও ইয়েস, গ্রেট, আসেন উপরে দিয়ে উঠান ভাই, মারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই ভয়াবহতাটা আসলে আমার মাথায় চলে আসছিলো। তো ভিডিও যে করবো, নর্মালি পানির পাশে গেলে আমরা সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করি, পরে ওগুলো আপলোডও দিই, বাট পানির ভয়াবহতা দেখে এবার ভয় লেগে গেছে। এবং ইতিহাসে মনে হয় এরকম বন্যা বাংলাদেশে এই প্রথম। কিভাবে কি হয়েছে, ইন্ডিয়ার উপরে অনেকে দোষ চাপাইতেছে, সব কিছু আমি অত ভালো জানি না আসলে। আমি একটা মানুষ ভাই, আমি তো দুনিয়ার সব খবর রাখতে পারবো না। তবে যাই হোক, যদি ইন্ডিয়া বা যার উপরে এটার দোষী যে চাপাক, মানে এটা এখন ঠিক হয়ে যাওয়া উচিত। এটা আসলে কারো উচিত না আরেকজনের পানি দিয়ে ডুবাইয়া দেওয়া, এ হচ্ছে ব্যাপার। যাক, আমরা যেভাবে পারি দোয়া করব যাতে খুব তাড়াতাড়ি পানি সরে যায় এবং সবাই যাতে আবার আগের মতো জীবনযাপন শুরু করতে পারে। কারণ এগুলা ঠিক হইলেও, ঠিক হওয়ার পরেও গুছায় নিতে অনেক সময় লাগবে। কারণ অনেক লোক সর্বস্ব হারায় ফেলছে ভাই। যার 10টা গরু আছে, যদি কোনো কারণে গরু ভাইসা যায় থাকে, হারায় যায় থাকে, এই অবস্থায় গরু রাখবে কই? মানে সে না জানে যে তার কি লস গেছে। সর্বস্ব দিয়েই কিন্তু একটা মানুষ বিজনেস করে। যাক, যেটা বলতেছিলাম, পানি দেখতে আসছিলাম, অ্যান্ড আমাকে আরিফ ভাই ফোন দিয়েছিল, বলছিল যে ওনার এখানে আসার জন্য। অ্যান্ড যাইতেছি একটু বিএসবি মার্টের দিকে। এর মধ্যে যে যাই নাই তা না, এর মধ্যে বিএসবি মার্টের ওইদিকে গেছি, বেশ প্রায় আমার যাওয়া হয়। কিন্তু ওই যে দেখা যায় যে রাতে ভিডিও শেষ করার পরে যাওয়া হয়, আর ভিডিওতে দেখানো হয় না। তাই আজকে একটু আগে বেরোইছি, অ্যান্ড দেখি আরিফ ভাইয়ের সাথে একটু পরে দেখা করব। আরিফ ভাইয়ের সাথে একটু পরে গেজাবো, অনেকদিন পর আরিফ ভাইয়ের সাথে সময় কাটাবো আর কি। চলে আসছি হচ্ছে বিএসবি মার্টে। অ্যান্ড আরিফ ভাই যে কারণে ফোন দিছিল, ওনার কাছে হচ্ছে দুইটা এই জিনিস আছে। এই জিনিস থেকে আমি ওনাকে বলছিলাম যে পালসারের যদি 250 আসে তাহলে আমাকে একটু নক দেওয়ার জন্য। এই জন্য ভাই আজকে নক দিছে। আমি বৃষ্টি তো না, পানি, মূলত আমাদের এলাকায় প্রচণ্ড পানি। দেখেন এই যে এখনো পরে এখানে এসে আমি পা ধুইছি, কারণ ময়লা পানি টানি করে আসতে হয়েছে। আরে ভাই কি যে একটা অবস্থা, বাসার সামনে পানি, রাস্তায় পানি, কাদা টাদা পার হয়ে আসতে হয়েছে। একটা হলো 200 কিলো, এই যে এখানে লেখা আছে, একটার মধ্যে 200 কিলো, একটা হলো 300 কিলো।
এই দুইটার মধ্যে থেকে দেখি আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলে যদি দাম টাম ঠিক হয় তাহলে হয়তো একটা বাইক আমার নেয়ার ইচ্ছা আছে। বাইকগুলো ভাই অন টেস্ট নাকি এগুলা? এগুলো হচ্ছে একটা নাম্বার করা, একটা অন টেস্ট। এই যে 200 কিলোমিটার আর একটা হচ্ছে 300 কিলোমিটার। যেটা 300 এটা নাম্বার করা, আর যেটা 200 এটা অন টেস্ট। নিলে অন টেস্টই নেওয়া লাগবে, কারণ হচ্ছে অন টেস্টে একটা সুবিধা আছে, নিজের নামে নাম্বার হবে। আবার যদি কেউ নাম্বার করা বাইক নেন তাহলে একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি অল্প টাকায় নিজের নামে ট্রান্সফার করে নিতে পারবেন অথবা নিয়েই চালাইতে পারবেন। আবার নাম্বার ছাড়া নিলে সুবিধা হচ্ছে নিয়ে চালাইতে না পারলেও নাম্বার করলে কিন্তু ফার্স্ট মালিক হবেন, আর নাম্বার করা বাইকে আবার সেকেন্ড মালিক হবেন। দুইটায় দুই ধরনের সুবিধা, দুইটা আবার দুই ধরনের অসুবিধাও। এই হলো আরিফ ভাইয়ের অবস্থা। এখন যদি ফ্রি দিয়ে দেয় বেশি, আপনি কি বাইকের সাথে মিলে গেঞ্জি টেঞ্জি পরেন? ইদানিং না, আমার গাড়ির সাথে মিলে পরি ভাই। একটা গাড়ি কিনছে সে, মিৎসুবিশি ল্যান্সার, মিৎসুবিশি লেজান্সার, আর ওইটার সাথে মিলাইছিল ইদানিং সে লালই বেশি পরে। আপনার চাইছিলাম একটা R15 M দিতে, এখন আপনি তো MT কিনা ফেললেন। ঠিক আছে, R15 টা কিছুদিন পর ভাই টাকা পয়সা নাই হাতে, সত্যি কথা, দেশের যে অবস্থা টাকা পয়সা একদমই নাই, তা নাহলে R15 একটা রাখার ইচ্ছা আমারও আছে। এর আগেও একটা বাইক দিছিল আরিফ ভাই আমাকে 700 নাকি 900 কিলোতে, R15 ভার্সন 4। অনেকগুলো দিয়েছেন, ভার্সন 4 তো দুইটা চালাইছেন মেবি, একটা মনস্টার চালাইছি আপনার এখান থেকে নিয়ে, R15 MBS7 চালাইছি, 6 চালাইছি, অনেকগুলো R15 নিছি। কিন্তু R15 এর পরে এখনো পর্যন্ত ভালো কোনো ইয়ামাহার স্পোর্টস বাইক, মানে এরপরে শুধুমাত্র ইয়ামাহা না কোনো ব্র্যান্ডেরই মনে হয় আসে নাই, তাই না? এই জন্য R15 এর চাহিদা ভার্সন 3 ভার্সন 4 এখনো পর্যন্ত অনেক অনেক রয়ে গেছে। চলুন দেখি কালেকশন দেখি আপনার একটু। 3 ও না, এটা 4, এটা 3, এটা 4, মনস্টার M BS7, এটা মনস্টারে 7 বেরিয়ে গেছে, সর্বনাশ অবস্থা। এই BS7 তো এমটিও ছিল। ও BS7 কালো এমটি ছিল আপনার কাছে? মনস্টার এমটি ছিল, মিস হয়ে গেছে। এই যে অফিশিয়াল V3, এটা দেখে নতুন মনে হইতেছে না একদম। 1000 কিলো, 100 কিলো ছিল সর্বনাশ অবস্থা। 1000 কিলোর বাইক দেখলে সবই নিয়ে যেতে ইচ্ছে হয়, আসলে সব তো নেওয়া সম্ভব না। এখানে ডেমনের একটা বিশাল কালেকশন দেখা যেতেছে, লাল ডেমন, কালো ডেমন, GSX আর এটা কি আমার এমটি? ব্ল্যাক কালার এমটি রাখছি অফিশিয়াল। এই ব্ল্যাক কালার এমটি অফিশিয়াল আমিও নিয়ে আসছি, আপনার ওয়ার্কশপের সামনে রাখছি। কিন্তু এটা তো ভার্সন 1 ভাই। আচ্ছা, এটা আগেরটা? হ্যাঁ, ভার্সন 1। কেন জানি আমার কাছে টুর চেয়ে না 1 ভালো লাগে, স্টিকারটা 1 এর বেশি সুন্দর। চালাবে মজা। কোনো একদিন দেখা যাবো যে এই স্টিকারটা আমি আমারটায় লাগাইছি। তুমুল কালেকশন, অবস্থাটা দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত। যদি এক সিরিয়ালে যান, আমার মনে হয় 25 থেকে 30টা বাইক এক সিরিয়ালে রেখে দিছে। এগুলা ছাড়াও তো আরো আছে, মানে স্বপ্ন, এগুলা স্বপ্ন। কখনো একটা বিশাল গ্যারেজ হবে, এরকম 20-30টা বাইক থাকবে, যেদিন যেটা খুশি নিয়ে চালান শুরু করব। এই যে আরো গ্রে, এটা হচ্ছে মাত্র 2800 কিলো নাকি 3200 কিলো, 2800 থেকে 3200 কিলোর মধ্যে BS6 অন টেস্ট। 3000 এর উপরে আর কি। মানে এই মডেলের BS6 এর এত ফ্রেশ ইউনিট তাও অন টেস্ট এখন পাওয়া ইম্পসিবল, আর তা 100% অথেন্টিক। এই লাল টুকটুকে একটা ভার্সন ছিল, এটা অন টেস্ট। আজকে আমি বুঝতে পারছি মূলত আরিফ ভাই আমাকে ডাকছিল মাথাটা খারাপ করে দেওয়ার জন্য। বিশাল বাইক কালেকশন আসছে। এন্ড কালকে সন্ধ্যাবেলা আমি আরিফ ভাইয়ের এখানে আসছিলাম, আইসা আমি এই বাইকটা দেখছি যে নীল রঙের 4V, তাও আবার ABS। আর আমি এই বাইকটা একটু চালাইছিও, চালায় বলছিলাম যে দেখেন তো ভাই এই বাইকটা কি মেড ফর ইচ আদার দেখা যায় কিনা, যে মানে 4V ব্লুটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগে। আমাদের কাছে কিন্তু এছাড়াও এক্সেসর আছে, কিন্তু ইয়ামাহার এক্সেসরও আছে। দুইটা আছে, একটা না দুইটা। কই সেই বাইকটা? আছে সব গ্যারেজে, এত বাইক রাখলো তো ভাই। মানে লোক তার এখন এমন অবস্থা, এখানে জায়গা হয় না, সে এখন গোডাউন করছে আলাদা, ওইখানেও কিছু বাইক রেখে দেয়। সবই আপনাদের দোয়ার ভালো। যাক, আপনারা বড় হন, আপনারা বড় হইলে আমরাও কিছু বাইক টাইক চালাইতে পারবো। যাক, কালেকশন দেখে ভালো লাগলো। একটু কথাবার্তা বলি, দেখি N250 এর ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারি কিনা। N160 আপাতত চালাবো না, 250টা চালাবো। N160 কয়টা আছে? দুইটা আছে। সব কি জোড়া জোড়া? জোড়া জোড়া। কিছু কিছু বাইক আবার 3টাও রাখে এক সিরিয়ালে ভাই। হলুদ কালার 4টা আছে, 3টা না। সর্বনাশ, মাশাআল্লাহ ভাই, আপনার অবস্থা দেখে আমার নিজেরই ভালো লাগতেছে। বাইকটা কেনার পর এখনো পর্যন্ত হচ্ছে এটাতে চেনে লুপ করা হয় নাই, তাই চেনে একটু লুপ করে নিলাম আর ভাইদের সার্ভিস সেন্টার থেকে, 4 ভ্যালভ থেকে। অ্যান্ড এবার এদিক থেকে বের হয়ে যাব, কারণ হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। ফোনটা দিছে শুভ ভাই, অ্যান্ড ওনার একটা বাইকের পেপার আমার কাছে রয়ে গেছে, ওই পেপারটা ওনার লাগবে। এমন টাইমে বলছে যে এখানে আমি বাইক দেখতেছি, পুরা তাড়াহুড়ার মধ্যে পড়ে গেলাম। সময় হলো 6:03। চলেন এদিক থেকে বেরোই, আর জ্যাম না খাইলেই হয়।
বৃষ্টি টিষ্টি হইলে না আসলে ভালোই লাগে। ওই যে একটা কথা আছে যে বৃষ্টি সবার জন্য সুখ বয়ে আনে না, ওই অবস্থা আসলে। এখনকার বৃষ্টি যতই রোমান্টিক লাগুক আর যাই লাগুক, যেখানে বন্যা হয়েছে ওনাদের জন্য বা আমরাও যারা আছি ভাই, আমি যে এলাকায় থাকি আমার জন্য বৃষ্টি আসলে খুব একটা সুখের কিছু না। বৃষ্টি আসলে খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে হয়। আর বাইক হচ্ছে N250 গুলা দেখলাম অ্যান্ড প্রাইস সম্পর্কেও একটা আইডিয়া নিছি, বাট আমার একটু সময় নিতে হবে কারণ টাকা পয়সা এক করার ব্যাপার আছে। এখন আর ওই আগের দিনটা আমারও নাই যে একটা বাইক দেখলাম একদম কার্ড মারলাম আর কিনে নিয়ে গেলাম বা ব্যাগে করে টাকা নিয়ে আসছি। কারণ এই বাইকটা কিন্তু অনেকগুলা টাকা গেছে আমার, অ্যান্ড সব মিলা হাতে টাকাও কম আছে, দেশের পরিস্থিতিও ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা সব কিছু মিলা এখন একটা বাইক কিনতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। তারপরেও N250 গুলা ভালো লাগছে। আজকে আর সময়ের অভাবে চালায় দেখতে পারলাম না, দেখি 2-1 দিনের মধ্যে আবার আসবো। যেটা থাকে নেওয়ার ইচ্ছা আছে, যেটা পেপার করা নাই ওইটা, কারণ নিজের নামে কাগজ হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলেন এদিক থেকে বেরোই। আর মোটামুটি এখন আসলে কাজেও ব্যস্ত হয়ে যাব, টুকটাক কিছু ব্যাপার স্যাপার আছে আজকে, যেটা জানতে পারলাম শিডিউল বেশ টাইট, ফ্রিভাবে আর ভিডিও করার সুযোগ হবে না। তাই আমার মনে হয় যে ভিডিও থেকে একটু তাড়াতাড়ি বিদায় নিয়ে নিই আজকে সন্ধ্যা হওয়ার আগেই, কারণ বৃষ্টি টিষ্টি থাকলে রাতে ওই যে কালকের মতো, কালকে না পরশু দিনের ভিডিওর মতো দেখা যাবে ভিজে ভিজেই বাসায় যেতে হয়েছে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এখানেই, যদিও ইচ্ছা করতেছে না তারপরেও। অ্যান্ড যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, কোনো কথায় কেউ কষ্ট নিয়েন না। আর দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে আবার, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। পড়ছিরে জ্যামে তারপরেও করতে হবে চিল, কিচ্ছু করার নাই আসলে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.